ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার আমরা হাজির হই এই সংলাপে, আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, আইন সংশোধন হলেই কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী হবে। এই বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, এবং আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। সৈয়দ মাহবুবুর রহমান, আপনাকে দিয়ে এই আলোচনা শুরু করতে চাই। মানে ব্যাংক খাত বা আর্থিক খাতের নজরদারির দায়িত্বটা তো আসলে কেন্দ্রীয় ব্যাংকের। বিগত সময়ে আমরা দেখেছি নজরদারির অভাবেই আসলে ব্যাংক খাতে যত অনাচার হয়েছে। এখন আসলে কি অবস্থা? হ্যাঁ, এখন ডেফিনেটলি পরিবর্তন হয়েছে। সে আমরা ব্যাংকিং অর্ডার যদি 1972 বলি, তার মাধ্যমে কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার গত 5 আগস্টের পর যে নতুন গভর্নর আসছেন ডক্টর হাসান মনসুর, এবং ওনার নেতৃত্বে কিন্তু অনেক পরিবর্তন কিন্তু এসছে। তো এবং আপনাকে একটা এক্সাম্পল আমি দেই, ডক্টর সালেউদ্দিন আমাদের এখন বর্তমানে ফাইন্যান্স অ্যাডভাইজার যিনি, উনি যখন গভর্নর ছিলেন, উনি কিন্তু আওয়ামী লীগ বিএনপি টাইমে গভর্নর নির্বাচিত হয়েছিলেন। পরে বিএনপি যখন চলে যায় আওয়ামী লীগ সরকার আসে, কিন্তু উনি কিন্তু পুরো টার্ম শেষ করেছিলেন। এবং আমার মনে আছে এই একটা গল্প বাংলাদেশ ব্যাংকের মধ্যেই আছে এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছে, যে ওনার উপর কিন্তু প্রচুর চাপ ছিল যে নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার জন্য, উনি কিন্তু দেন নাই। ইট স্পিক্স অফ দ্য ফ্যাক্ট যে আসলে ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবসময় দেখি যে কোনো ইন্ডাস্ট্রি যত টাকাই দেন না যাই দেন না কেন, মানুষ যদি আপনার যিনি চালাচ্ছেন সে যদি উপযুক্ত না হয় তাহলে কিন্তু হয় না। তো আমার কাছে মনে হয় দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই আইনের ব্যাপারটা থাকতে হবে যাতে করে তার এম্পাওয়ারমেন্টটা থাকে, কিন্তু এম্পাওয়ারমেন্টের সাথে সাথে আপনার ইমপ্লিমেন্টেশন এনফোর্সমেন্ট করার জন্য তাকে সেইটা দিতে হবে। এবং তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনটা হচ্ছে পলিটিক্যাল উইনিংনেস। রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, আপনি যত রকমই আইন আনেন বা যা কিছু করেন না কেন, পারবেন না আপনি। কিন্তু একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, যে মানে একটা ইকোসিস্টেমে যদি কিছু প্রতিষ্ঠান এক ধরনের নজরদারিতে থাকে, আবার কিছু প্রতিষ্ঠান আরেক ধরনের নজরদারিতে থাকে, তখন আসলে পুরো ইকোসিস্টেমকে সমানভাবে নিয়ন্ত্রণ করা যায় কিনা, সেই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। কারণ আমি বলছি, আসলে আপনি প্রাইভেট সেক্টরের ব্যাংকে আছেন এবং আপনি ব্যাংকারদের যে সংগঠন, সেই সংগঠনেও অনেকদিন নেতৃত্ব দিয়েছেন। সেই সংগঠনের সরকারি বেসরকারি সব ব্যাংকাররাই ছিল। তো সেই জায়গা থেকে আসলে এই যে দ্বৈততা ব্যাংকগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সেটা বেসরকারি ব্যাংকের গুলোকে আসলে বাড়তি চাপে ফেলে কিনা? না, যে হয় যেমন আপনার ডাবল স্ট্যান্ডার্ড ছিল, যেভাবে ধরেন সরকারি ব্যাংক, আজকে সরকারি ব্যাংকের চেয়ারম্যান মহোদয় আছেন এখানে, তার কাছে সরকারি ব্যাংকের যেভাবে চলেছে এবং প্রাইভেট সেক্টর ব্যাংকের সেটা আলাদা ছিল। আমাদের ক্ষেত্রে যেমন ধরেন যে কোনো কিছু কাজ করাবার সেন্ট্রাল ব্যাংকের একটা এম্পাওয়ারমেন্ট ছিল। তারা আপনার ব্যাংকের এমডিও তারা পরিবর্তন করতে পারতে, তারা বোর্ডকেও করতে পারতে, কিন্তু সরকারি ব্যাংকের ক্ষেত্রে দেখা গেছে যে সেগুলি করতে পারে। ওটার জন্য এফআইডির ব্যাপার ছিল। হ্যাঁ, রিকমেন্ডেশন আসবে, কিন্তু আলটিমেট অ্যাপ্রুভাল কিন্তু এফআইডিকে দিতে হতো। একসময় কিন্তু এফআইডি ছিল না মাঝখানে, তখন কিন্তু সেন্ট্রাল ব্যাংক তো কাজ করেছে, এবং দুটো সরকারি ব্যাংক বলেন আপনি আর বেসরকারি ব্যাংক হলো, তারাই কিন্তু চালাতো। সো যখনই দুটো মানে আপনার রেগুলেটর চলে আসে, তখন কিন্তু একটা কনফ্লিক্ট হবেই, এবং তখন কিন্তু দেখবেন আপনার দুই রকম সিস্টেম কিন্তু চালু থাকবে। এইটার কারণে আসলে বেসরকারি ব্যাংকের ব্যবসায় কোনো ক্ষতি হয় কিনা? না, ক্ষতিও হবে, কিছু হয় না। মোর আসে ফ্রম দ্য ওভারসাইটটা কীভাবে হয়, আপনি যখন আমি ধরেন লার্জ লোন দিচ্ছেন, এখন লার্জ লোন ক্ষেত্রে আমাদের লার্জ লোন একটা আছে যে আপনি এর বেশি দেওয়া যাবে না, ক্যাপিটালে 400% বেশি দিতে পারছেন না। তো সেখানে আমি যখন দিতে পারছি না, আবার দেখা যায় সরকারি ব্যাংক অনেক কিছু করে ফেলতে পারছে। তো ওইখানে কিন্তু একটা ব্যাপার থেকেই যায়। ওখানে কম্পিটিশনের যদি ব্যাপারটা বলেন, ওখানে যায় না। কিন্তু যে ব্যাপারটা হয়েছে, যেহেতু অনেক ইনএফিসিয়েন্সি সরকারি ব্যাংকে ছিল, বাংলাদেশ এবং বেসরকারি ব্যাংক যে সমস্ত কাস্টমার ডিল করে, সেই ধরনের কাস্টমার কিন্তু সরকারি ব্যাংক খুব কম ডিল করে। যদিও পরবর্তী সময় যখন ইন্টারেস্ট রেটটা বেড়ে গেছিল এবং বা ফরেন কারেন্সির ইস্যু ছিল, তখন বেশ ভালো কিছু কাস্টমার সরকারি ব্যাংকে গেছে। কিন্তু এর আগে ধরেন বেসরকারি ব্যাংকগুলোর স্ট্রেংথের কারণে, সার্ভিস কোয়ালিটির কারণে কিন্তু এগিয়ে গেছিল। সেখানে যে এই দ্বৈত ব্যবস্থা যে খুব ইম্প্যাক্ট যে আমাদের করেছে তা না, কিন্তু অপারেশনাল ক্ষেত্রে অনেক
ডেফিনেটলি একটা প্রবলেম আমাদের ছিল। আপনার কাছে আরো শুনবো। আমাদের সঙ্গে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ আছেন। আপনি এখনো অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনি এর আগে আসলে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও সরকারি ব্যাংকে সার্ভ করেছেন। আপনার কাছে একটু জানতে চাই, এই যে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে সরকারির যে অর্থ মন্ত্রণালয়ের যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়ন্ত্রণ, সেটি মানে খুব কি যৌক্তিক একটি বিষয়? ধন্যবাদ বাবু, আমি ডিবিসিকেও ধন্যবাদ দেব আমাকে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি 2004 থেকে 2010 পর্যন্ত অগ্রণী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর সিইও হিসেবে কাজ করেছি। আর এই সরকার আসার পরে গত বছরের সেপ্টেম্বর 8 থেকে পর্ষদের চেয়ারম্যান হিসেবে কাজ করছি। প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সবাই জিজ্ঞেস করে। আমার মনে হয় মানে লুক আফটার করার জন্য, ব্যাংকগুলিকে নজরদারি করার জন্য প্রতিষ্ঠান একটাই হওয়া উচিত। কারণ এখানে 62 ব্যাংকস আছে। 62 ব্যাংকসের মধ্যে সরকারি ব্যাংক আছে, বিদেশি ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক আছে, স্পেশালাইজড ব্যাংক আছে। অলওয়েজ দুনিয়ায় কোনো জায়গায় এরকম দ্বৈত কন্ট্রোল নাই। মানে কন্ট্রোল বলবো না, হয়তো সুপারভিশন এফআইডি করছে ফর স্টেট ওন ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক, আর ওইদিকে প্রাইভেট ব্যাংকগুলো দেখা যাচ্ছে, ফরেন ব্যাংকগুলি দেখা যাচ্ছে সেন্ট্রাল ব্যাংক। এটা আমি পার্সোনালি মনে করি দিস নট রাইট। ডে ওয়ান থেকে আমি যেখানেই সুযোগ পেয়েছি এটা বলেছি, সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক শুড হ্যাভ ফুল পাওয়ার। এফআইডি একসময় বন্ধ হয়েছিল, আবারও এটা বন্ধ করে দেওয়া উচিত। গভর্নমেন্টের অনেক কিছু, সরকারের অনেক কিছু পলিসি থাকে, সেই পলিসিগুলি তারা ইমপ্লিমেন্ট ওভারঅল দ্য ব্যাংক 62 ব্যাংকের কাছে হয়তো বা সেটা প্রচার করতে পারে না, সেই জন্যই স্টেট ওড ব্যাংকগুলোর কাছে চলে যায় অনেক। কিন্তু স্টেট ওড ব্যাংকের মেন ফাংশন, বাংলাদেশ ব্যাংকের পরে যেটা ট্রেজারি ফাংশনটা করতে পারে, এটা পজিটিভ। আর কিছু স্পেশালাইজড ব্যাংক হতে পারে, কিন্তু এগুলির নজরদারি কিন্তু সব রেগুলেটরি অথরিটি থাকতে হবে। স্পেশালাইজড মানে ধর স্মল মিডিয়াম, এগুলি কিন্তু প্রাইভেট ব্যাংকগুলিও করছে, কিন্তু কর্মসংস্থান ব্যাংক, এক্স্যাক্টলি ওই ধরনের স্পেশালাইজড কর্মসংস্থান বলেন, প্রবাসী কল্যাণ বলেন, কৃষি ব্যাংকগুলো বল, হতে পারে। কিন্তু স্টেক হোল্ডার্স অনলি, সরকার খালি তার রিপ্রেজেন্টেটিভ বোর্ডে বসানো পারবে, তারা ওভারসি করবে কি হলো না হলো, পলিসি ঠিক মতন ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। কিন্তু বাংলাদেশ ব্যাংক ওভারঅল, মানে এখানে সেন্ট্রাল ব্যাংক, তাদের দায়িত্ব হবে পুরোপুরি কন্ট্রোল করা, নজরদারি করা। হয়তো ইন দ্য পাস্ট 15 বছরে হয়তো এই নজরদারি কিছুটা হয়তো ভাটা পড়েছে বা স্ল্যাকনেস ছিল, সেই জন্য গভর্নর, ডেপুটি গভর্নর, এক্সিকিউটিভ ডাইরেক্টর লেভেলেরও বেশ কিছু জায়গায় প্রবলেম দেখার পর এখন ইনভেস্টিগেশন হচ্ছে। এটা ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার পরে যদি যেমন দেশের নিয়ম নীতি আছে ওই ধরনের যদি কারেকশন করা যায়, পানিশমেন্ট দেওয়া যায়, সে তাহলে আর রিপিট হবে না। কিন্তু আমি সবসময় মনে করি রেগুলেটরি অথরিটি একটাই হবে, নজরদারি একটাই করবে, সেটা সেন্ট্রাল ব্যাংক। আপনার কাছে আরো শুনবো, কিন্তু তার আগে একটু ফাহমি দেখাতেন। আপনার কাছে আসতে চাই, আমরা যতটুকু জানি যে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই আসলে দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর পূর্ণ যে নিয়ন্ত্রণ, সেটি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে আনার একটি প্রক্রিয়াও চলছে। তো সেই প্রক্রিয়াটিকে প্রথমত আপনি কিভাবে দেখেন, এবং এই ধরনের উদ্যোগ নিশ্চয়ই সবাই এটিকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু যাদের নিয়ন্ত্রণে এখন প্রতিষ্ঠানগুলো আছে, সেই সরকারি প্রক্রিয়ার মধ্যে যারা বা আমলারা, তারা আসলে সেটিকে কতটুকু হতে দেবে? ধন্যবাদ। যেটা বাংলাদেশ ব্যাংকের যে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা, সেটা তো ক্রমান্বয়ে দুর্বল হয়ে গেছে এতদিনে, এবং সেটার পুনরুদ্ধারের জন্যই আসলে এই বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 এটা আবার পুনর্লিখন কিংবা রিভিউ করা হচ্ছে, যাতে কিনা
এই যে কন্ট্রোলের কথা বলা হচ্ছে যে এক জায়গা থেকে রেগুলেটরি পাওয়ার, এবং যার মাধ্যমে সমস্ত ব্যাংকিং খাতে এক ধরনের শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। এখন ওই যেহেতু ওটা এখনো পাস হয়নি, এটার বিস্তারিত আমি এখানে বলতে চাই না, এটার আমি বলার কোনো মুখপাত্রও না, কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে সেটাই যে বাংলাদেশ ব্যাংক তাকে ইটসেলফ তার একটা পাওয়ার, এটাকে যে নিয়মের মধ্যে যে সমস্ত সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন করা যায় সেগুলো করার হবে, এবং যেখানে যে সুপারফ্লুয়াস কিছু বিভাগ আছে যেটা এফআইডির কথা বলা হচ্ছে, সেখানেও কী ধরনের পরিবর্তন আনা যায় সেটাকে তুলে দেওয়ারই একটা প্রস্তাব ছিল, যাতে কিনা দুই ধরনের ডুয়াল প্যারালাল রেগুলেশন না হয়, এটা একটা। কিন্তু একটা জিনিস ওনারা দুজনই বলেছেন যে দেখেন, নিয়ম একটা বিষয়, কিন্তু আপনার ওই চেয়ারটাতে কে বসছে সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুটাই কিন্তু দুটার পরিপূরক। আপনি খুব শক্তিশালী নিয়ম করলেন, কিন্তু যে চেয়ারে বসছে, যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হচ্ছে, তার যদি এক নাম্বার দক্ষতা, আরেকটা হচ্ছে যে তার মরাল স্ট্রেংথ, সেটা যদি না থাকে, তাহলে কিন্তু ওই নিয়ম দিয়ে তাই সে কিন্তু কিছু করতে পারবে না, উন্নতি করতে পারবে না। নিয়ম আমাদের কিন্তু ভালোই ছিল, এবং ব্যাংকিং খাত একটা পর্যায় পর্যন্ত বেশ ভালোই করেছিল, অনেক ধরনের রিফর্ম হয়েছে। এবং আমাদের দেশের দেখেন, শুধুমাত্র ব্যক্তি খাত না, এমনকি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, আমাদের দেশে যে প্রাইমারি পুঁজি, প্রাথমিক পুঁজি গঠিত হয়েছে স্বাধীনতার পরপর, যখন যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির মধ্যে কিছুই ছিল না, তো সেখানে তো এই যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো, জনতা, সোনালী, অগ্রণী, তারাই তো এই যে বাংলাদেশের একটা পুঁজিপতি শ্রেণী গড়ে উঠেছে, তাদের হাত ধরেই। কিন্তু তখন তো আমরা এই ধরনের এই ঋণ খেলাপি, নিয়ম এর ব্যত্যয় এগুলো দেখিনি, কিন্তু ক্রমান্বয়ে এখানে বিভিন্ন ধরনের অনিয়ম ঢুকে পড়েছে, এবং রাজনৈতিক প্রভাব এই ঢুকে পড়ার কারণে কিন্তু এই নিয়মের ব্যত্যয় হয়েছে, এবং যার কারণে ওই কেন্দ্রীয় ব্যাংকটাকেও আসলে দুর্বল করে দেওয়া হয়েছে। এই যে ব্যাংক অর্ডার, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, এটা বেশ মানে ভালোই তো ছিল নিয়মকানুন, কিন্তু সেগুলো কার্যকর করা হয়নি, এবং কিছু কিছু ওখান থেকে ব্যত্যয় হয়েছে। এখন সেটা করা হচ্ছে, এবং সেখানে আপনি বলতে পারেন যে কিভাবে কার্যকরী করা হয়, যেটা আমি বললাম যে ব্যক্তি এবং চেয়ার দুটা পরিপূরক, এবং তার উপরে রয়েছে যে রাজনৈতিক উচ্চ পর্যায় থেকে একটা কমিটমেন্ট। এখন দুটোই হলো, ভালো ব্যক্তিও আনলেন, আবার ভালো নিয়মও আছে, কিন্তু সেখানে যদি হস্তক্ষেপ থাকে, রাজনৈতিক হস্তক্ষেপ, এবং সেখানে যদি ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কোনো কিছু চ্যালেঞ্জ করার ক্ষমতাটা না থাকে, কিংবা চ্যালেঞ্জ করলে একটা রিস্কের মধ্যে পড়তে হয়, তখন তো সমস্যা হয়ে যায়। উন্নত দেশে দেখেন, প্রতিষ্ঠান যখন শক্তিশালী হয়, তখন কিন্তু এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ যে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তারাও কিন্তু অনেক কিছু করলে তারা চ্যালেঞ্জ করতে পারে, তার কিন্তু রিস্ক থাকে না, তার চাকরি, বড়জোর চাকরি হারাতে পারে, কিন্তু তার জীবন কিংবা তার অন্যান্য আনুষঙ্গিক হয়রানি এগুলো হয় না। তো আমাদের দেশে ওই সবচেয়ে হচ্ছে যে বড় একটা সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, এবং প্রতিষ্ঠানগুলোকে প্রফেশনালিজমের ভিত্তিতে কাজ করার সুযোগ দিতে হবে। যেই প্রতিষ্ঠান যেই কাজ করার জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছে, যেই কাজ করার জন্য নির্দেশিত হয়েছে, এবং যেই ব্যক্তিকে যেই কাজের জন্য নির্বাচন করা হয়েছে, সেটাই করতে দেওয়া উচিত। সেখানে বাইরের হস্তক্ষেপ, সেটা রাজনীতি থেকেই হোক বা আমলাতান্ত্রিক থেকেই হোক, সেগুলো বন্ধ না করলে আসলে কাগজে কলমে আপনি নিয়মগুলো পরিবর্তন করে কোনো সুবিধা পাবেন না। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো, তার আগে আমি একটু আবারও আবু নাসের বক্তিয়ার আপনার কাছে আসতে চাই। এই যে আপনারা তিনজনই বললেন মূলত যে আইন তো ছিলই, তারপরও আমরা দেখলাম যে দ্বৈত শাসনও ছিল। যখন একটা প্রতিষ্ঠানকে দুটো প্রতিষ্ঠান নজরদারির মধ্যে রাখে, তখন তো সেটি আরো ভালো হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতা যদি আমরা দেখি, রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে, এবং আপনি একই সাথে বিশেষায়িত ব্যাংকগুলোর কথা বললেন, যদি কৃষি ব্যাংকের কথা বলি, যদি জনতা ব্যাংকের কথা বলি, যদি অগ্রণী ব্যাংকের কথাও বলি, তাদের যে খেলাপি ঋণ, এবং এই সমস্ত ব্যাংক থেকে সরকারের ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের মাধ্যমে যে অর্থগুলো বেরিয়ে গেছে, সেগুলো তো নিয়ন্ত্রণ করা যায়নি। মানে তাহলে আইন থেকেই বা কি লাভ হলো, বা একাধিক নজরদারি প্রতিষ্ঠানও তো সেগুলো ঠেকাতে পারলো না। সেক্ষেত্রে শুধু কেন্দ্রীয় ব্যাংকের কাছেই আসলে সবকিছু চলে গেলেও কি সেটা সম্ভব হবে? এটাও একটা খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। আমি এটাও বলবো যে অনেক নাগরিক এটার উত্তরটা ভালোভাবেই জানতে চাইবে।
দেখেন, আমাদের এখানে কেন্দ্রীয় ব্যাংক থেকে তারা তো সুপারভাইজারির ক্যাপাসিটিতে কাজ করবে, এটা কোনো অসুবিধা নাই। দে আর দ্য রেগুলেটরি অথরিটি, তারা পলিসি দিবে, পলিসি সেই পলিসির উপরে বেস করে পর্ষদ যেটা থাকে, প্রাইভেট হোক, স্টেট ওন্ড হোক, ইভেন বিদেশিগুলি হোক, সেই পলিসিগুলি তারা দেশের জন্য ইমপ্লিমেন্ট করার জন্য তাদের ইন্ডিভিজুয়াল ব্যাংকের অনুযায়ী তারা সেটাকে রিভাইজ ঠিক বলা যায় না, মানে স্লাইট অ্যাডজাস্ট করে নেয় ওটা। কিন্তু আমাদের এখানে যেটা করা হচ্ছে, এইটাও আমি কিন্তু বাইরে কাজ করেছি, দেশে কাজ করেছি, বিদেশে বাবুবও কাজ করেছে, আই এম শিওর ফাবিদাও বলতে পারবে। এই যে পলিসি করার পরে লোন অ্যাপ্রুভালের সঙ্গে যে পর্ষদ জড়িত হচ্ছে, বাংলাদেশ ব্যাংক জড়িত হচ্ছে লার্জ লোন, এটা কিন্তু আমার কাছে একদম আশ্চর্য লাগে। আমি এটা কোনো জায়গায় দেখি নাই, বিদেশে কোনো জায়গায় এটা নাই। বোর্ড উইল ডিকটেট এ পলিসি যে তুমি এই সেক্টরে লেন্ডিং করবে, এলিজিবল ক্লায়েন্ট হবে এরকম, টেনিওর এটা হবে, তোমার ইন্টারেস্ট রেট এইটা হবে, এগুলি বলে দিবে। ম্যানেজমেন্টের দায়িত্ব হলো সেগুলিকে করা চিফ এক্সিকিউটিভ অফিসার। কিন্তু আনফর্চুনেটলি এখানে আমার বোর্ড এগুলি অ্যাপ্রুভাল দেয়, বোর্ড অ্যাপ্রুভাল দিচ্ছে, পলিটিক্যাল প্রেশার আসতেছে এগুলিকে দেওয়ার জন্য। এই যে ক্লাসিফিকেশন সত্যি দুঃখজনক, 50% প্লাস বোধ হয়, আমি অগ্রণী ব্যাংকের কথা বলতে পারি, 40% প্লাস, 50% প্লাস ক্লাসিফিকেশন হলো জনতা ব্যাংক, রূপালী বোধ হয় 30% প্লাস, একমাত্র সোনালী আমি জানি না এক্স্যাক্ট ফিগারটা, বাট দে উড বি অ্যারাউন্ড 20%। এটা হওয়া উচিত ছিল না। এগুলি কিন্তু হয়েছে বিকজ অফ পলিটিক্যাল প্রেশার, বিকজ অফ বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট কনাইভেন্স অ্যালং উইথ দ্য কাস্টমার। সব পার্টি কিন্তু জড়িত এখানে। এখানে কিন্তু কিন্তু দোষী কাকে করা হচ্ছে? ওই ব্রাঞ্চ ম্যানেজারকে। পুয়ার ব্রাঞ্চ ম্যানেজার হ্যাজ নাথিং টু ডু। সে যদি একটা অর্ডার পায় টপ থেকে, সে করতে বাধ্য, কিন্তু সে মেনে নিতে বাধ্য। সে কি বলতে পারবে যে স্যার এটা আমি করতে পারবো না? তার চাকরি চলে যাবে সঙ্গে। আমার চাকরি জীবনে এরকম দেখেছি, আই এম শিওর ব্যাংকার, অন্য ব্যাংকারও আছে, সেও বলতে পারবে। মেন এইগুলি চিন্তা করে যদি পলিসিগুলি ঠিক করা হয় যে না, এখন থেকে পলিসি দিবে বোর্ড, পর্ষদ, স্টেক হোল্ডাররা, ইমপ্লিমেন্টেশন এক্সিকিউশনের সঙ্গে, অ্যাপ্রুভালের সঙ্গে, ক্রাইটেরিয়া সব কিছু রেসপন্সিবল ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু ইজি হয়ে যায়। ইউ ক্যান পুট প্রেশার অন দ্য ম্যান, তুমি এটা ভুল করেছো, তোমাকে পেনাল্টি দিতে হবে। এখন কি চিফ এক্সিকিউটিভ অফিসারতে কাউকে ধরা হচ্ছে না, তাই নিচের ব্রাঞ্চ ম্যানেজার ধরা হচ্ছে। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। আমার একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে সৈয়দ মাহবুবুর রহমান, আপনার কাছে ঠিক এই জনাব নাসির বখতিয়ারের প্রশ্নের রেশ ধরেই বলে যেতে চাই যে বিগত সময়ে যে ব্যাংকগুলো লুট হয়েছে, শুধুই যে সরকারি ব্যাংক থেকেই হয়েছে তা না, বেশিরভাগ বেসরকারি ব্যাংকই এখন বিপদে। আমরা দেখছি যে 5টা ব্যাংক একীভূত হচ্ছে, 5টিই কিন্তু বেসরকারি ব্যাংক। সেক্ষেত্রে আসলে মানে সত্যিই কি শুধু চাকরি হারানোর ভয়েই সারাক্ষণ উপরের টেলিফোনে বা ধমকে বা অনুরোধে এই অনাচারগুলো হলো? মানে চাকরি বাঁচানোর জন্যই কি সবাই শুধু অর্ডার ফলো করে গেছে? পরিস্থিতিটা কি আসলে এইরকম ছিল? আমি আপনার কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এরপর জেনে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, আইন সংশোধন হলেই কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী হবে। এই বিষয় নিয়েই বিরতিতে যাওয়ার আগে জনাব সৈয়দ মাহবুবুর রহমান, আপনার কাছে জানতে চাইছিলাম যে আমরা একটা কথা খুবই শুনি যে ব্যাংকে যারা ছিলেন দায়িত্বে, কর্মকর্তা বা এমনকি ব্যবস্থাপনা পরিচালকের মতো শীর্ষ পদের ব্যক্তিদেরকেও এটা বলতে শুনি যে চাকরি বাঁচানোর জন্য তাদেরকে সাইন করতে হয়েছে, তাদের কোনো দায় নেই। আসলে এই কথাটা কি বলার সুযোগ আছে? শুনেন, যারা নাসির মুখতিয়ার বললেন যে গভর্নেন্স ইজ এন্ড অফ দ্য ডে ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখেন, এই যে 15 বছরের শাসনের কথা আমরা বলছি, যে তখন কি হয়েছে ব্যাংকিং সেক্টরে, কি মানি গট প্লান্ডার, কি ঘটনাগুলো ঘটেছে। 10-11টা ব্যাংক কিন্তু চেঞ্জ ওভার হওয়ার পরে কিন্তু বোর্ড রিকনস্টিটিউট হয়েছে, ম্যানেজমেন্ট রিকনস্টিটিউট কিছু কিছু হয়েছে। কিন্তু এন্ড অফ দ্য দেখেন, যে ব্যাংকগুলো গভর্নেন্স ভালো ছিল, আমি যদি বলি ব্র্যাকের কথা বলি, আমি যে ব্যাংক আজকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বলি, সিটি বলি, ইবিএল বলি, তো এইসব ব্যাংকগুলো কীভাবে টিকে রইল?
বিকজ দ্য বোর্ড ওয়াজ ভেরি স্ট্রং। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি বোর্ড যদি স্ট্রং থাকে, বোর্ড যদি কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন না থাকে। এখন ধরেন যে সমস্ত ব্যাঙ্কগুলো দেখেন, ইনসিডেন্টালি ওই সবগুলো ব্যাংকের কিন্তু যারা ছিলেন তাদের কিন্তু একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল, এবং যে কোনো কিছু যখন হয়েছে ওরা কিন্তু সেই সাথে সাথে কিন্তু ওই রুলিং পার্টির সাথে কিন্তু কাজ করেছেন। তো ওই কারণে যেটা হয়েছে, এবং একটা কথা চিন্তা করতে হবে, হোয়াইল আই এগ্রি উইথ ইউ যে আপনারা কি চাকরির ভয়টা কি একমাত্র ভয় ছিল? যেটা একটু আগে নাসির স্যার বললেন যে আপনার চাকরিচ্যুত হয়ে গেলেন, ফাইন, চাকরি শেষ, এরপরে তো আপনি পার্সোনালি আপনাকে অনেকভাবে বা পারিবারিকভাবে আপনাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এখন যখন স্টেট বিকাম এ মাফিয়া স্টেট, তখন আপনি কি করবেন? ধরেন আমার তো আর কোনো পাসপোর্ট নেই, আজকে আমি মাহবুব রহমান যদি সেরকম কোনো ব্যাংকে থাকতাম, আমার ঠিক আছে ফাইন, আমি জানি, এমন একটা এক্সাম্পল আমি বলি, ওই ব্যাংকের এমডি দুবার কিন্তু চেষ্টা করেছিল রেজিগনেশন দেওয়ার জন্য, দুবার চেষ্টা করেছিল, এবং চেয়ারম্যান বলেছে আরে কোথায় যাবেন, আরে যান, থাকেন না, কি হবে, কিছুই হবে না। তো এখন ধর এরকম সিচুয়েশনে কিন্তু আছে। আবার এর মধ্যে বিপরীত চিত্রও আছে, যারা ওই অ্যাডভান্টেজ, যখন সে বোর্ডও অ্যাডভান্টেজ নিচ্ছে, সে নিজেও কিন্তু অ্যাডভান্টেজ নিয়েছে, সে কিন্তু ওখানে মানি মেকিংয়ে ছিল। এবং এরকম একজন এমডি একটা ব্যাংকেরও আছে, যিনি এখন বাইরে চলে গেছেন, এই সরকার পরিবর্তনের পরও কিন্তু উনি ছিলেন ওই ব্যাংকে, কিন্তু উনি কিন্তু পরবর্তীতে চলে গেছেন, আমি শুনি উনি ভালোই আছেন। এরকম বেশ কিছু কিছু ব্যাংকের কথা শোনা যায়। তো এন্ড অফ দ্য ডে অফকোর্স ইট ইজ ইম্পর্টেন্ট, ইন্ডিভিজুয়ালের পার্সোনালিটি ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি। অ্যাট দ্য সেম টাইম আপনি কোন সময়কার কথা বলছেন? আপনি যদি এখনকার সময় বলেন, ইয়েস, আজকে আমার ব্যাংকের যদি কোনো সমস্যা হচ্ছে, আমাকে বলা হচ্ছে সাইন করার জন্য, আমি মনে করি এই পার্টিকুলার লোনটা অ্যাপ্রুভাল যোগ্য নয়, আই ক্যান গিভ মাই ডিসেন্ট, এবং সেই সময় যদি আমার বোর্ড মনে করে না মাহবুব রহমান তুমি থাকতে পারবে না ভাই, এটা করতে হবে, আই লিভ। কিন্তু আমি জানবো যে আমার অ্যাটলিস্ট সোশ্যালি আই উইল নট গেট হিউমিলিয়েটেড, আমাকে এসে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি আমার বাসায় আসবে না বা আমাকে ধরবে না। এইটুকু যদি আমি ব্যাক ইন মাই মাইন্ড, আমার যদি ওই কমফোর্টটা থাকে, তখন কিন্তু আমি কাজটা করতে পারবো। কিন্তু আপনার যদি কমফোর্ট না থাকে যে কালকে এসে দুদক আমাকে ধরবে বা কোনো পিআইবি বা এই আয়না ঘরের ভয় শুধু আসলে রাজনীতিতেই ছিল না, আর্থিক খাতেও ছিল। অবশ্যই ছিল, এটা সবাই জানেন। আপনার 2008 সালে আপনারা জানেন যে বিভিন্ন ব্যাংকের এমডিদের চেয়ারম্যানদের নিয়ে কোথায় নিয়ে কী রকম করা হয়েছে, কীরকম হেনস্থা করে, সকালবেলা গিয়ে বসছিলেন, সারাদিন বসছিলেন, বিকালে বসে চলে যান, এরকম তো হয়েছে। সো হোটেলের মধ্যে ব্যাংক শেয়ার ট্রান্সফার করতে হবে, হোটেলে সেন্ট্রাল ব্যাংক গভর্নর ওয়াজ অলসো। এই যে 2017 সালে যেটা হলো, ইসলামের কথা বলছি, আমি যে স্পেসিফিক বলি, এমডিকে নিয়ে চলে যাওয়া হলো রাতের বেলা, মধ্যরাতে নিয়ে যাওয়া হলো, আপনি কি করবেন তখন? আপনি এখানে কি করতে পারেন? এন্ড অফ দ্য ডে আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে মায়া আছে, আমার ফ্যামিলি আছে, তো ওই ব্যাপার আছে। তো আমি বলবো যে আইন ডেফিনেটলি ইজ ইম্পর্টেন্ট, কারণ আইন ছাড়া তো আমি কাজটা করতে পারবো না। সো আমাকে সেই আইনকে দিতে হবে, প্রায়োগিকভাবে যেটা আমি ইমপ্লিমেন্ট করতে পারি সেটাও করতে দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমার সেই আইনটা প্রয়োগ করার ক্যাপাসিটি আছে কিনা। এখন দ্য সেম টাইম যেটা হয় কি, এটা তো মানে চেস খেলা না, বা আমি সিঙ্গেল টেনিস খেলছি না, ইটস এ টোটাল গেম। আমি যে সেন্ট্রাল ব্যাংকে হয়তো আমি সব কিছু দিয়ে দিলাম, আপনি এখন এম্পাওয়ার করে দিলাম, সেন্ট্রাল ব্যাংক তার অটোনমি পেয়ে গেল, সে তার মতো ইচ্ছা করে সে তার অপারেশনাল ওভারসাইটগুলো করতে পারলো। কিন্তু ওনার যদি সেই বাহিনী না থাকে, ওরকম ক্যাপাবিলিটি যদি না থাকে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। ইউ অলসো নিড টু build the capability in institution so it runs like an institution. Just law itself will not be enough. নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। ফাহমিদা খাতুন, আপনার কাছে একটু আসতে চাই, মানে যদি বলি যে আসলে ওই বিড়ালের গলায় আসলে ঘন্টাটা বাঁধবে কে? কারণ বলা হচ্ছে যে আসলে সব কিছুর শেষে গিয়ে রাজনীতিক সদিচ্ছা, আপনি কিছুক্ষণ আগে নিজেও বলছিলেন যে রাজনীতিবিদদের সদিচ্ছা থাকতে হবে, এবং রাজনীতি আসলে এই পুরো ইকোসিস্টেমটিকে ধ্বংস করেছে। তো এখন আসলে মানে সবার উপরে তো সাংবিধানিক প্রতিষ্ঠানও কি আসলে কোনোভাবে রাজনীতিকে চ্যালেঞ্জ করতে পারে না? তাহলে একটা আদর্শিক পরিবেশ তৈরি করার দায়টা আসলে কে নেবে, কে এই নেতৃত্ব দেবে? দেখেন, প্রতিষ্ঠানগুলো তো ধ্বংস করে ফেলা হয়েছে, সেটা আমি আর্থিক প্রতিষ্ঠান বলি কিংবা রেগুলেটরি বিভিন্ন প্রতিষ্ঠান বলি, সেটা নির্বাচন কমিশন, অ্যান্টি করাপশন কমিশন, তারপরে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ধরেন কেন্দ্রীয় ব্যাংক কিংবা এনবিআর কিংবা এসিসি, এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ওভার দ্য ইয়ার্স কীভাবে দুর্বল করে হয়েছে। এখানে কিন্তু নিয়ম নীতি তো ঠিক মতোই ছিল। তো এখন যেটা আমরা শুনছি যে, এবং আমরা এই গত অনেক বছর থেকে আলোচনা করছি যে কিভাবে এই প্রতিষ্ঠানগুলোর দুর্বল করে ফেলা হয়েছে। কে ঘন্টাটা বাঁধবে, এটা তো আমি বারবারই বলছি যে আসলে এটা তো
রাজনীতিবিদদের কাজ। তো এবং সেই কারণেই কিন্তু রাজনৈতিক অর্থনীতিটা এমনভাবে আমাদের দেশে শেপড হয়েছে যে এখানে যারা মানে উইনার্স টেক ইট অল এরকম একটা পলিটিক্সের মধ্যে আমরা আছি, যার কারণে দেখবেন যে রাজনীতিতে মানে দখল করার অর্থাৎ ক্ষমতা, সবাই তো রাজনীতি দলগুলো তো ক্ষমতায় যাবে, কিন্তু এখানে অ্যাবসলিউট পাওয়ার জন্য খুবই একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং সেটার একটা অন্যতম উদ্দেশ্য, আমি সরি টু সে যে আমরা এত বছর পরেও 50 বছর 54 বছর পরেও যে একটা আমি এটাকে ডিসিশন মেকিংয়ের হাতিয়ার হিসেবে যে আমি অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি খুব ভালো সংস্কার করব, প্রতিষ্ঠানকে করব, শক্তিশালী করব, যত বাধা বিপত্তি ওই পজিটিভ ইয়েতে উদ্দেশ্যে ব্যবহার করা হয় না এবং সে রাদার অন্যদিকে, অর্থাৎ কিভাবে প্রতিষ্ঠান ধ্বংস করা, এবং এগুলো সবগুলোর পিছনেই কিন্তু একটা অন্যতম উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে অর্থ। মানে বলা হয় না যে অর্থই অনর্থের মূল, তো এইটা অর্থ শুধুমাত্র ব্যাংকিং খাত না, আপনি ধরেন মেগা প্রজেক্ট, আপনি মনে করেন কন্ট্রাক্ট, বিদ্যুৎ খাত, এই সমস্ত জায়গায় বড় বড় যে টাকার কেলেঙ্কারিগুলো হয়, তো সেগুলা তো সেখানেও তো এই রুল অফ ল কিংবা এই কর্পোরেট গভর্নেন্স এগুলার ছিল একরকম, কিন্তু এগুলোকে ধ্বংস করা হয় এই রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে, এবং সেটাই যদি আমি ঠিক করতে না পারি তাহলে আসলে এই প্রতিষ্ঠানগুলি ভালোভাবে কাজ করতে পারবে না। এর মানে এই না যেখানে নিয়ম দরকার নাই, নিয়মগুলিকে আরো শক্তিশালী, এগুলো যত ধরনের সেফগার্ড দেওয়া যায় সেফগার্ডগুলি আপনাকে রাখতে হবে, তারপরে হচ্ছে যে এইটাকে বাস্তবায়ন করার জন্য উপর থেকে আসতে হবে। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো, কিন্তু তার আগে সৈয়দ নাসির বখতিয়ার আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে যে কথাটা বলা হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান, সুন্দর একটা আইন থাকলো, সুন্দর ভবন থাকলো, আধুনিক সব সুযোগ সুবিধা থাকলো, কিন্তু যে জনশক্তির হাতে আমরা এটি তুলে দিয়ে যাচ্ছি, তাদের মধ্যে যদি প্রবণতা থাকে যে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাষ্ট্রের ক্ষমতা যার কাছে যাবে সেই বিশেষ গোষ্ঠী বা দলের লোক, মতাদর্শের লোক এসে এই প্রতিষ্ঠানকে দখল করবে, নিয়ন্ত্রণ করবে, মানে এই মানসিকতা দূর হবে কিভাবে? থ্যাংক ইউ। একটু আগে আমার ছোট ভাই মাহবুব বলছিল যে ক্যাপাসিটি বিল্ডিং কথা বলছিল, এই যে জনগণ বা কর্মকর্তা কর্মচারী সবাইকে মিলে ফার্স্ট অফ অল একটা লিডারশিপ দরকার। লিডারশিপের জন্য নিশ্চয়ই পর্ষদ আছে, পর্ষদের পরে এমডি থাকবে, কিন্তু সেখানে কিন্তু ঠিক করতে হবে whether he is the right person for the right place. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রাইট পারসন ফর দ্য রাইট প্লেস, কর্পোরেট গভর্নেন্স, ইট ইজ পার্ট অফ কর্পোরেট গভর্নেন্স অলসো। তারপরে আসবে তার সদিচ্ছা, তার ইন্টেনশন, whether he is really মানে উইশ টু ডু সামথিং বেটার। আমি আপনাকে একটু থামাতে চাই, আমার একটা বিরতিও নিতে হবে, কিন্তু যাওয়ার আগে আসলে যে কারণে থামাতে চাই সেই প্রশ্নটাও রেখে যেতে চাই যে ঠিক আছে, যিনি পর্ষদ বা আপনাদের মতো যারা একেবারে শীর্ষে বসে আছেন, যাদের নেতৃত্বে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনার পেছনে যে 1000-1500 কর্মী যারা আছেন, সেই জায়গাতেও 10,000 কর্মী, এই 10,000 কর্মী আসলে সবাই কি এই স্বচ্ছতা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে? তারা কি সেই যোগ্যতা রাখে যে আসলে আইন দিয়ে, সাংবিধানিক নিরাপত্তা দিয়ে একটা কাঠামোগত প্রতিষ্ঠান তৈরি করার জন্য যে ধরনের যোগ্যতা, সেটার মধ্য দিয়ে কি তারা এসেছে? সেইটাও আসলে চ্যালেঞ্জ কিনা, এই প্রশ্নের উত্তর জানতে চাই, কিন্তু তার একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপে, পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, আইন সংশোধন হলেই কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী হবে। বিরতিতে যাওয়ার আগে জনাব আবু নাসির বখতিয়ার, আপনার কাছে জানতে চাইছিলাম যে আসলে পর্ষদ ঠিক হলো, একটা শক্তিশালী দারুণ একটা ব্যবস্থাপনা দলও পেলেন, কিন্তু এই যে আপনার 15,000 কর্মী যারা গেল 15-16 বছরে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ পেয়েছে বলে আমরা শুনেছি, আমাদের দেশে বিসিএস এর মতো মানে পরীক্ষাতেও আমরা শুনেছি যে প্রশ্ন ফাঁস হয়েছে, টাকা দিয়ে নিয়োগ হয়েছে। সেই রকম একটা জায়গায় আপনি কি মনে করেন যে এই জনবল দিয়েই আসলে সেই প্রাতিষ্ঠানিক শক্তিশালী অবস্থায় যাওয়া যাবে? আমি এটা ডাইরেক্ট আনসার দিব না, কিন্তু যেহেতু এটা হয়তো ইনভেস্টিগেশন হচ্ছে বা এটা, কিন্তু যেটা লাগবে, প্রয়োজন যেটা আছে, আমি মনে করি হ্যাঁ, একজনে তো নিয়োগ পাওয়ার জন্য তার পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার পরে তার ইন্টারভিউ হবে, তার
রিকোয়ার্ড অল দ্য কোয়ালিফিকেশন থাকতে হবে, কিন্তু তার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তার যোগ্যতার সাথে সাথে তার সততা, তার কাজের স্বচ্ছতা, তার কাজের জবাবদিহিতা, এই তিনটার সঙ্গে ওই যেটা বলেছি তার ইচ্ছা পূরণ, তার উইশ আছে নাকি এটাকে উন্নততর করার জন্য। এই 4 পিলারের উপরে আমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে জাজ করতে হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে 4টা পয়েন্টের উপরে পাস করে, প্রথম যে কীভাবে পাস করে আসলো, কীভাবে চাকরি পেল, ওইটা ধরেন প্রসেসের মধ্যে থাকলো, ওইটার ব্যাপারে আমি কিছু বলছি না এখানে। আমি বলি যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে তাদের আমরা সবসময়, আমি অ্যাটলিস্ট দেখেছি, চেষ্টা করি এটা যে তার মাঝে তার ইচ্ছাটা কি, সদিচ্ছা আছে নাকি, তার সততা আছে নাকি, স্বচ্ছতা আছে নাকি, জবাবদিহিতা আছে নাকি, এগুলি যদি থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। ভেরি ইজিলি দ্য ইনস্টিটিউশন ক্যান গো, হি ক্যান টেক দ্য ইনস্টিটিউট টু এনি লেভেল, এটা কিন্তু কোনো অসুবিধা হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একেবারে শেষ দিকে আছি, সৈয়দ মাহবুবুর রহমান, আপনাকেও ওই একই প্রশ্নই করতে চাই। আসলে যে ব্যক্তি আসলে একটা অনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে বা সেই পদের জন্য যে যোগ্য নয়, অথবা যার মাথার মধ্যেই সারাক্ষণ কাজ করে পয়সা কামাতে হবে, সেই রকম লোকজনকে আসলে পুরো সিস্টেমে রেখে, খুব সামান্য পরিমাণে রেখেও কি আসলে না, একটা সাংবিধানিক প্রক্রিয়া? না, এটা একেবারে না। কেন ব্যাপারটা হবে কি, দেখেন, আপনি যদি দেখেন এবার একটা কোম্পানিতে আপনি যদি একটা নন পারফর্মার রাখেন, যখন দেখবেন বাকি 4জন কাজ করছে, সেও বেতন পাচ্ছে, নন পারফর্মার কাজ বেতন পাচ্ছে, তার স্বাভাবিকভাবে এই 4জন আস্তে আস্তে কিন্তু হয়, যেমন একটু পচা একটু জিনিসটা একটা ভালো জিনিসও খারাপ হয়ে যায়। সো দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি অনৈক্যতা আর ব্যাংকিংয়ে ইন্টিগ্রিটি ইজ দ্য মেজর থিং। আপনার যদি ওটা নাই থাকে তাহলে তো আপনার ব্যাংকিং সিস্টেমে থাকা উচিত না। আপনি তো অনেকতা নট নেসেসারি শুধুমাত্র টাকা পয়সার লেনদেন না, আরও অনেক ধরনের হতে পারে। তো এই জিনিসগুলোর জন্য আমার কাছে মনে হয় এটা অ্যাবসলিউটলি নন নেগোশিয়েবল, এবং সেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু যদি হার্সেস্ট ডিসিশন নিতে হবে। মানে আমরা যেমন ধরেন কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, তখনকার সরকার এটা নিয়ে অনেক হইচই করেছিল, কেন নিয়েছি, কিন্তু আমাকে তো এটা করতে হবে। তখন বলা হয়েছিল যে না রেখে দেন, চাকরি বাংলাদেশে পাওয়া যায় না, সেটা অন্য জিনিস। আপনি দেখেন বাংলাদেশে বলা হয় যে আপনার বেকারত্ব সংখ্যা 4%, হোয়াট এভার, কিন্তু আপনি এন্ট্রি লেভেলে দেখবেন হাজার হাজার পাবেন, কিন্তু একটু যদি উপরে যাওয়া শুরু করেন তখন কিন্তু আপনি কোয়ালিফাইড লোক পাবেন না। একটু যেটা বলছি, ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি ইজ এন ইস্যু, মেজর ইস্যু। এবং বিশেষ করে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেখানে আমরা ডিলিং উইথ মানি, টাকা নেব টাকা দেব, এই যে অনেক সময় হয় যে লোন যে খারাপ হয়েছে শুধুমাত্র বোর্ডের জন্য হয় না বা ম্যানেজমেন্ট, ওই যে স্ট্রাকচারিং ভুলটা করেছি, যে বুঝতে পারিনি একটা ব্যবসা বুঝে যে স্ট্রাকচারিংটা করা ঠিকমতো করতে পারিনি, সেটা কারণটা কি, ওটা হচ্ছে ক্যাপাবিলিটিস। আর যেটা অনৈতিক কথা বলেন, এটা নন নেগোশিয়েবল। এখানে আমি মনে করি এখানে অ্যাবসলিউটলি এখানে কোনো রকম কম্প্রোমাইজ করার স্কোপ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদম শেষ দিকে আছি। ফাহমিদা খাতুন, আইন তো সংস্কার হচ্ছে, কিন্তু এই যে মানে সোনার ছেলে পাবো আমরা কিভাবে? ইতোমধ্যেই সিস্টেমে যারা আছে তাদেরকে বের করা যাবে কিভাবে, আর নতুন করে পাওয়া যাবে কিভাবে? ব্যাংকিং খাতটা যেটা ওনারা বলছেন যে ওনারা তো ডিল করেন ডে টু ডে বেসিসে, তো সেখানে কিন্তু আপনি যদি পারফর্ম করতে না পারেন তাহলে কিন্তু ওই ব্যাংক থাকবে না। এবং যারা সত্যিকারের এই ব্যাংকিং খাতের মাধ্যমে তার ব্যক্তিগত এবং প্রশাসনিক এবং ব্যবসায়িক এই সমস্ত এবং অর্থনীতিতে একটা ভূমিকা রাখতে চায়, তাহলে কিন্তু তার ম্যান পাওয়ার, সততা এবং ইন্টিগ্রিটির কথা যেটা বলছেন, সেটি আইন দিয়ে কি শুধু আসলে নিয়ন্ত্রণ করা যাবে? না, আইন তো একটা বিষয়, আইনের ফাঁক ফোকর দিয়ে দেখেন এখনো কিন্তু ভালো ভালো ব্যাংক থেকে হয়, ফ্রড ফরজারি হয়। এবং দেখেন অনেক অভিযোগ আসে আমাদের কাছে যে তার বাবা মারা গেছে, টাকাগুলি ব্যাংক থেকেই চলে গেছে ফ্রড চেক দিয়ে দিয়ে। তো কারা নিল? বাইরের লোকেরা তো নেয়নি। কিংবা একজন বিদেশে অনেক দিন থেকে আছে, তার অ্যাকাউন্ট থেকে লাখ লাখ কোটি কোটি টাকা চলে গেছে, এইরকম অভিযোগ আছে। ভালো প্রতিষ্ঠানেও কিন্তু হচ্ছে। তার মানে কি, সেখানে কিন্তু একটা সততা, কিন্তু সততাটা আবার কি, আপনাকে তো একটা মনিটরিং, একদম ক্লোজ মনিটরিং লাগবে। সেখানে আছে আসলে কিন্তু টেকনোলজির ব্যবহার করতে হবে, আপনার সিস্টেমটাকে আপগ্রেড করতে হবে। সেটাও কিন্তু দুটা এক প্যারালালি চলবে। একটাকে আপনি শুধু সৎ লোক নিলেন, 10 জন থাকলো সৎ লোক আর বাকি 10 জন যদি অসৎ হয়, তাহলে কিন্তু আপনি সেখানে কিন্তু কোনো ফলাফল ভালো পাবেন না। আপনাদের তিনজনকে পানিশমেন্ট ইম্পর্টেন্ট, যেটা সবাই দেখবে, ভিজিবল থাকতে হবে। তখন কিন্তু যেটা উনি বললো, তখন কিন্তু সেকেন্ড যে লোকটা চিন্তা করবো আমি করবো কিনা, করলে আমার এটা কনসিকুয়েন্স ফেস করতে হবে। আজকের মতো বিদায় নিতে হবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।